কি বিশ্বাস করেন এআই ভবিষ্যতে মানুষের প্রধান শত্রু হিসেবে দাঁড়াবে এবং মূল মুখাপেক্ষী হবে? আসলে সেই সম্পর্কে আমাদের জানতে হলে এবং বুঝতে হলে সর্বপ্রথম জানতে হবে এআই কিভাবে আসলো এবং এর অদূর ভবিষ্যতে কি রয়েছে। চলুন আজ তাহলে জেনে নিই এআই সম্পর্কে। এআই শব্দটি সর্বপ্রথম মানুষের সামনে আসে 50-এর দশকে। 1956 সালে ডার্টমাউথ কনফারেন্সে অ্যালান টিউরিং সর্বপ্রথম এআই শব্দটি মানুষের সামনে আসে এবং মানুষ খুবই বিচলিত হয় এআই সম্পর্কে। সে সময় এআই সম্পর্কে মানুষের প্রত্যাশা ছিল অনেক, তবে দুঃখজনক বিষয় হচ্ছে 70 এবং 80-র দশকের দিকে কিছুটা ধীরগতি হয়ে যায়। বা পরবর্তীতে 80-র দশকের পরবর্তী সময় চিকিৎসা ক্ষেত্রে কিছুটা এআই এর ব্যবহার ভীতি চলে আসার কারণে এআই কিছুটা গতি পায়। এআই এর সবচাইতে বড় বিপ্লবটি আসে 2000 সালের দিকে, যখন সর্বপ্রথম মেশিন লার্নিং শব্দটি মানুষের সামনে আসে। আমরা জানি আসলে মেশিন লার্নিং শব্দটি কি এবং মেশিন লার্নিং জিনিসটি কি। মেশিন লার্নিং হচ্ছে মূলত মেশিনকে লার্ন করানো। আমরা যেমন আমাদের শিশু বাচ্চাদেরকে বিভিন্ন জিনিসের নাম তাকে শিখিয়ে থাকি এবং বিভিন্ন পিকচার দেখে তাকে সাধারণত বুঝিয়ে থাকি যে কোনটা কি, সেই সেম একইভাবে মেশিনকে আমরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডাটার সাহায্যে তাকে আমরা চিনিয়ে থাকি কোনটা পান্ডার ছবি এবং কোনটা কুকুরের ছবি, এবং পরবর্তী সময় সেই ডাটাগুলো স্টোরেজ করে রেখে এবং পান্ডা দেখতে কেমন এবং কুকুর দেখতে কেমন, কার চোখ কেমন, কার কান কেমন, সেটি সে চিহ্নিত করে রাখে এবং পরবর্তীতে অন্য নতুন কোন কুকুরের ছবি অথবা নতুন কোন পান্ডার ছবি তাকে দেখানো হলে সে অবশ্যই তাকে ডিফাইন করতে পারে। পরবর্তী সময় এর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে আসে, যাকে আমরা সাধারণত ডিপ লার্নিং বলে থাকি। 2010 সালে সর্বপ্রথম ডিপ লার্নিং শব্দটি সামনে আসে এবং ডিপ লার্নিং এর বিষয়ে কাজ শুরু হয়। এবং এআই বিষয়ে যেটা আমি বলতে চাই, এআই বিষয়ে সবচাইতে যে রেগুলেশন সামনে এসেছে সেটি এসেছে 2022 সালে 30শে নভেম্বর। 2022 সালের 30শে নভেম্বর চ্যাটজিপিটি নামে একটি ওপেন এআই চালু হয়, যার মাধ্যমে আমরা এআই এর সাথে পরিচিতি লাভ করি এবং এর মূল ইউজ সাধারণ জনগণের পর্যায়ে এবং সাধারণ মানুষ পর্যায় পর্যন্ত পৌঁছে যায়। তখন থেকে আমরা এআই এর নানা দিক দেখতে পাই। পরবর্তীতে এআই চ্যাটজিপিটির মতো আরো বিভিন্ন সফটওয়্যার ইন্ডাস্ট্রি চলে আসে, যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি, যেমন ডিপসিক, জেমিনাই, এইগুলো। একটা বিষয় কি, এআই কখনো মানুষের শত্রু হতে পারে না, তবে এই ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করে থাকি এআই আসলে কি মানুষের শত্রু হবে কি হবে না, সেক্ষেত্রে অবশ্যই আমাদের আগে জানতে হবে এআই এর ধরন এবং এআই এর ধাপ, এর কয়টি ধাপ রয়েছে এবং আমরা বর্তমান পর্যায়ে এআই এর কোন ধাপটিতে রয়েছে। বর্তমান সময়ে এআই এর ক্যাপাবিলিটিস অনুযায়ী এআই কে টোটাল 3টি ভাগে ভাগ করা হয়েছে, অথবা এআই টোটাল তিনটি ধাপ রয়েছে। এর মধ্যে প্রথম ধাপটি হচ্ছে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি, যেগুলো আমরা বর্তমান সময়ে ব্যবহার করে থাকি। এবং দ্বিতীয় ধাপটি হচ্ছে এজিআই অথবা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, যা এখন পর্যন্ত থিওরিটিক্যালি প্রমাণিত থাকলেও যার বাস্তবে তেমন একটি ইমপ্লিমেন্টেশন দেখা যায় না। তবে আমরা আশা করছি অতি শীঘ্রই আমাদের সামনে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আমাদের সামনে চলে আসবে এবং এর ব্যবহার বিধি এবং এর উপকার আমরা পাব। এবং এর সর্বশেষ এবং তৃতীয় ধাপটি হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, যেটি একই সাথে বিখ্যাত এবং কুখ্যাত, কারণ এর মাধ্যমে যতটুকু ভালো কিছু করা সম্ভব ঠিক ততটুকু খারাপ কিছু করা সম্ভব পৃথিবীতে। আসল বিষয় হচ্ছে এখন পর্যন্ত এর বাস্তবে কোনো ইমপ্লিমেন্টেশন নেই এবং এটি জাস্ট আমরা বিভিন্ন সায়েন্স ফিকশন মুভির মধ্যে দেখে থাকি। এখন আমরা মূল প্রশ্নে আসি যে এআই কি সত্যি মানুষের মুখোমুখি হবে, অথবা এআই কি মানুষের প্রধান শত্রু হিসেবে মানুষের মুখোমুখি দাঁড়াবে? সে প্রশ্নে যাওয়ার আগে আমরা জেনে নিই এআই পৃথিবীতে আসার পরবর্তী সময় পৃথিবীর কি পরিবর্তন হয়েছে এবং ইন ফিউচারে আরো কেমন পরিবর্তন হতে পারে। আমরা এআই আসার পরে পৃথিবীতে নানা ধরনের পরিবর্তন দেখেছি এবং অলমোস্ট আমরা এআই এর বিভিন্ন ইউজেস দেখে থাকছি প্রতিটি ক্ষেত্রে। যেমন কৃষিক্ষেত্রে, আমরা কৃষিক্ষেত্রে যদি চিন্তা করি সেক্ষেত্রে কৃষিক্ষেত্রে অনেক এআই এর অবদান রয়েছে,
যেমন ডিফরেস্টেশন কন্ট্রোল করা, ইভেন আমাদের ওয়েদার কন্ট্রোল করা এবং ওয়েদারের আপডেট জানানো, সবকিছুই আমরা বর্তমানে এআই এর মাধ্যমে রেগুলার আপডেট পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। এবং কৃষি বিপ্লবের ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নতুন নতুন জাতের বীজ ফসল উদ্ভাবন করা, যেটি অবশ্যই এআই এর মাধ্যমে হয়ে থাকছে। ইভেন আমরা যদি হেলথ কেয়ারের দিকে আসি, সেক্ষেত্রে হেলথ কেয়ারটি খেয়াল করুন। হেলথ কেয়ারের সবচাইতে বড় উদাহরণটি হচ্ছে করোনা ভ্যাকসিন। আমরা সাধারণত জেনে থাকি কোনো ধরনের মহামারী আসলে তার ভ্যাকসিন আবিষ্কার করতে মিনিমাম 7 থেকে 8 বছর, ইভেন কোনো কোনো ক্ষেত্রে 10-15 বছর সময় লেগে থাকে। বাট মাত্র 3 বছর সময় করোনা ভ্যাকসিন আমরা আবিষ্কার করতে রেখেছি, যার সম্পূর্ণ কৃতিত্ব রয়েছে এআই এর। ইন ফিউচারে হেলথ সেক্টরে এআই এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডায়াগনোসিস করা পসিবল। ধরুন একজন মানুষের স্কিন ক্যান্সার হয়েছে অথবা হয়নি, সে তার শরীরের ক্ষতর ছবিটি জাস্ট তুলে যদি এআই এর মাধ্যমে সাবমিট করা হয়, তখন এআই সেই ক্ষত চিহ্নটিকে অ্যানালাইসিস করে সে জানিয়ে দিতে পারবে সেটি কি সত্যি ক্যান্সার অথবা আদার্স অন্য কিছু। এখন আপনি অবাক হতে পারেন আসলে সেটা কিভাবে সম্ভব। হ্যাঁ, সেটা সম্ভব, কারণ সে এআই থেকে মেশিন লার্নিং এর মাধ্যমে মূলত লার্ন করানো হয়। সেখানে তাকে স্কিন ক্যান্সারের হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ছবি তাকে দেওয়া হয় এবং সেই ছবিগুলো সে অ্যানালাইসিস করে ধরে নিতে পারে। অন্য একটি নতুন ছবি সে দেখা মাত্রই সে আইডেন্টিফাই করতে পারে সেটি কি সত্যি ক্যান্সার অথবা অন্য কোনো কিছু। এবং স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করে থাকি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে যথেষ্ট পরিমাণে হেল্প করে থাকে। এতক্ষণ তো বললাম এআই এর সম্পূর্ণ ভালো দিকগুলো, তবে কি এর কোনো খারাপ দিক নেই? অবশ্যই এর অনেক খারাপ দিক রয়েছে। চলুন এখন জেনে নেই এর কি কি খারাপ দিক রয়েছে এবং সেই খারাপ দিকগুলো কতটুকু পর্যন্ত খারাপ হতে পারে। যদি এর খারাপ দিকগুলোর কথা বলি, সেক্ষেত্রে অলরেডি ইউজ হয়েছে এবং হচ্ছে এমন একটি খারাপ দিক হচ্ছে প্রজেক্ট নিম্বাস। এটি এমন একটি প্রজেক্ট যে প্রজেক্টের অংশীদারি ছিল গুগল ক্লাউড এবং অ্যামাজন। গুগল ক্লাউড এবং অ্যামাজন যৌথভাবে ইসরায়েলের গভর্নমেন্টের সাথে একটি চুক্তি করে। সেই চুক্তিটি 1 মিলিয়ন 2 মিলিয়ন নয়, সেই চুক্তিটি 1.2 বিলিয়নের চুক্তি ছিল এবং এই চুক্তিটি মানবিক ইতিহাসের সবচেয়ে ভয়ানক একটি চুক্তি ছিল, যে চুক্তির মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদের নজরদারি করা থেকে শুরু করে তাদের পার্সোনাল আইডেন্টিটি কালেক্ট করা সবকিছু তারা করত। ইভেন আমরা দেখতে পেয়েছি এই প্রজেক্টটি যখন সই করা হয়েছে ঠিক তখনই গুগলের অনেক কর্মকর্তা তারা বিক্ষোভ করেছেন এবং এর প্রতিবাদ জানিয়েছেন, বিকজ এই প্রজেক্টটি সম্পূর্ণ জেনোসাইডের সাথে সংযুক্ত ছিল। এখন ব্যক্তি জীবনে এর ভয়াবহতা যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে সর্বপ্রথম আসে আমাদের ব্যক্তি স্বাধীনতা হরণ হচ্ছে, আমাদের হিউম্যান রাইটস হরণ হচ্ছে। বিকজ আমরা এখন দেখতে পাচ্ছি সাধারণ একটি ছবি দিয়ে ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মধ্যে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি বানিয়ে ফেলা যাচ্ছে, যা মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ। কি ভয় পেয়ে গেলেন? আসলে ভয় পাওয়ার কিছু নেই। খারাপ দিক যেহেতু রয়েছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এআই সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এআই শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের এআই সম্পর্কে বেসিক কিছু নলেজ থাকা উচিত এবং এআই দিয়ে কি কি করা পসিবল সে সম্পর্কে ধারণা থাকা উচিত, তাহলে আমরা বিপদ থেকে রক্ষা পাবো এবং মানব জাতি রক্ষা পাবে। আমি যদি পার্সোনালি বলতে চাই, সেক্ষেত্রে এআই বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, যার ধরুন কখনই মনে হয় না এআই মানুষের মুখোমুখি দাঁড়াতে পারে, কারণ এআই ডাটাগুলো একটি নির্দিষ্ট সার্ভারে স্টোরেজ করা থাকে। সেই সার্ভারের সকল ডাটা যদি আমরা মুছে ফেলি, নেক্সট কোনো ওয়ার্ক ফিল্ডে কাজ করতে পারবে না। কিন্তু মানুষের ডাটা কখনোই মুছে ফেলা সম্ভব নয়। সেজন্য এর যতগুলো ভালো দিক রয়েছে সেগুলো আমরা ইউজ করব এবং ভবিষ্যতে আরো ভালো ভালো সফটওয়্যার আসবে যেগুলো আমাদের লাইফকে আরো সহজ করবে, সেগুলো আমরা গ্রহণ করে নেব এবং এর যত খারাপ দিকগুলো রয়েছে সেগুলো থেকে দূরে থাকবো এবং এআই সম্পর্কে বেসিক নলেজ রাখবো, যেন কখনোই এআই আমাদের মুখোমুখি দাঁড়াতে না পারে। আমি মোহাম্মদ ইয়ামিন হোসেন, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।